স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবে গেছে দেশের 11 জেলা। এতে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানি নামেনি পুরোপুরি। বন্যাক্রান্ত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে জেলার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। বাঁধের অন্তত 300 ফুট ভেঙে গেছে। 27 বছরের রেকর্ড ভঙ্গ করে বিপদসীমার 120 সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করছে গোমতী নদীর পানি। খাগড়াছড়ি সদর উপজেলার পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি এলাকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অধিকাংশ নিচু এলাকার পানি সরে গেছে। তবে জেলার দিঘিনালা উপজেলায় এখনও পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার পরিবার। জেলার রামগড় উপজেলার কিছু নিচু অংশে পানি জমে আছে। দীর্ঘ 8 দিন পর রোদের দেখা মিলেছে নোয়াখালীতে। পানিবন্দী আছেন 20 লাখ মানুষ। সকালে সুবর্ণচর সহ জেলার বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলে। গত 16 আগস্ট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। প্রায় 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 40,000-এরও বেশি মানুষ। কক্সবাজারের 9 উপজেলার বন্যায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে চকরিয়া, পেকুরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফের উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। রামুতে বন্যার পানিতে ডুবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ি উপজেলা। এ পর্যন্ত উপজেলার প্রায় 32,000 মানুষ পানিবন্দী হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া 40 হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ায় উৎকণ্ঠায় দিন পার করছেন কৃষকরা। টানা বর্ষণ ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানি ঢুকে লক্ষ্মীপুরের প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি জমি। জলাবদ্ধতা নিরসনে সবগুলো স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। ইলিয়াস কমল, মাই টিভি। এই মুহূর্তে দেশে 11টি জেলা বন্যা কবলিত। এই জেলাগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। এই মুহূর্তে 8,87,629টি পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখন পর্যন্ত 13 জন মারা গেছেন। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যাক্রান্ত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই সমস্যাগুলো মাঝে মাঝে ছিল, আমরা তাৎক্ষণিকভাবে ওভারকাম করার চেষ্টা করেছি। এমনকি আপনারা হয়তো জানবেন যে যেমন আমিও কালকে যখন ফেনীতে কাছাকাছি গেলাম, আমিও কিন্তু নেটওয়ার্ক ফেল করছিলাম, তো নেটওয়ার্ক ছিল না। আজকে নেটওয়ার্ক রেস্টোর করেছে। তো আমাদের যেটা কথা হচ্ছে যে আমরা সবাই উদ্ধার কাজে আছি এবং একসাথে সবাই ওখানে অনগ্রাউন্ডে আছে এবং যার যে ধরনের লজিস্টিক্স আছে তাই নিয়ে মানুষের শেয়ার। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে বন্যার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেট সহ আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ আমাতুল আপনাকে। পাহাড়ির ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু গত 2 দিন সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আজ বৃষ্টি কমায় কিন্তু সিলেটের নদ নদীর পানি কমতে শুরু করেছে। নদ নদীর পানি কমতে শুরু করলে কিন্তু সিলেটের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ভিতরে স্বস্তি ফিরে এসেছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও সিলেট জেলার কুশিয়ারা নদীর পানি কিন্তু এখনো 4 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পানি উন্নয়নের যে তথ্য রয়েছে যে টানা ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত 2 দিন কিন্তু সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। তবে জেলায় কোথাও কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। আজ শুক্রবার সকাল 9টা পর্যন্ত সিলেটের কুশিয়ারা নদীর অমলশীদ, শেওলা, ফেন্সুগঞ্জ এবং শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকালও কিন্তু এই 4 পয়েন্টে পানি বিপদসীমার উপরে ছিল, তবে আজ পানি কিছুটা কমেছে এবং আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 3.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এর আগে গত সোমবার সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত 18 ঘন্টায় জেলায় 214 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বৃষ্টিপাত কমায় মানুষের ভিতরে যে শঙ্কা ফিরে এসেছে, কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টি অব্যাহত থাকলে কিন্তু বন্যার শঙ্কা রয়েছে। এবং আমি কিন্তু জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ওনারা কিন্তু বন্যার মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে কিন্তু সার্বক্ষণিক তদারকির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাতুল। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। বলেন, কয়েকটি নদীর পানির প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। ভারতের উজান থেকে নেমে আসা আকস্মিক ঢল এবং গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের প্রধান নদীগুলোর পানি বেড়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এলাকা তলিয়ে গেছে পানির নিচে। এসব এলাকার নদ নদীর পানি বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে। পানি বিপদসীমা অতিক্রম করায় নিজ বাড়িতে থাকতে পারছেন না স্থানীয়রা। ভারী বৃষ্টিপাত কিছুটা কমে আসায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আগামী 24 থেকে 48 ঘন্টায় এই দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। বন্যায় 5 জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, এই অঞ্চলের 7টি নদীর পানি এখনও বিপদসীমার ওপর অতিক্রম করছে। এছাড়াও রাজধানী ঢাকা কোনো বন্যা ঝুঁকিতে নেই বলেও জানান উদয় রায়হান। ঢাকার আশেপাশের নদীগুলো আমরা জানি, এগুলো সাধারণত একটু ধীরগতিতে বৃদ্ধি পায়, তো এগুলোতে আপাতত এই জন্য আমরা কোনো বন্যা ঝুঁকি দেখছি না। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। সারাদিন ত্রাণ সংগ্রহের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি ও ডাকসু ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। কেউ ব্যাগে ভরছেন চিড়ামুড়ি, কেউ ভরছেন খাবার স্যালাইন। টিএসসি থেকে বৃহস্পতিবার রাতে ফেনীর উদ্দেশ্যে রওনা হয় ট্রাক বোঝাই ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশ্যেও ছেড়ে যায় ট্রাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমাদের তৃতীয় ট্রাকটি কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রা করেছে। এরপর একে একে যাত্রা করবে লক্ষ্মীপুর, আখাউড়া, কসবা অঞ্চলগুলোর দিকে। আমরা প্রতিটি গাড়িতে 700 থেকে 800 বস্তা ত্রাণ নিতে পারছি। আজও অব্যাহত থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ। আজ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কার্যক্রম চলবে। এরপর অবস্থার অবনতি সাপেক্ষে বন্যা দুর্গত এলাকাগুলোতে আবারও ছুটে যাবে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী ব্রিফিংয়ে জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য সহ ও আঞ্চলিক অগ্রগতি এগিয়ে নিতে চান দুদেশ। পরিবর্তিত প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন বিএনপির এই নেতা। আমাদের সকলের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে যে পারস্পরিক সুসম্পর্ক রেখে, পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে, সম্মান রেখে একে অপরের সাথে যে সম্পর্ক, সেটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা কি করতে পারি পুরো অঞ্চলটাকে নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা বাণিজ্য অর্থনীতি যে সম্ভাবনাগুলো, এগুলো আমরা আলোচনা করেছি। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসুর রেজা, সাং সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর মাগুরা। এছাড়া এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়া রুবেল গুলিবিদ্ধ অবস্থায় ৭ আগস্ট মারা যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বিদায় নিয়ে আর ঘরে ফেরেনি অনেকেই। নাম উঠেছে নিখোঁজের তালিকায়। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই পরিবারের স্বজনদের। রাজধানীর হাসপাতালগুলোতে এখনও তাই নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছে এসব পরিবার। প্রিয়জনের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্তের চেষ্টা করছেন অনেকেই। বিস্তারিত আমিনা হিরার বিশেষ রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দেশ জুড়েই যেন নেমেছিল বিভীষিকা। ক্ষমতা আঁকড়ে থাকার প্রাণপণ চেষ্টায় নজিরবিহীন গণহত্যার মুখোমুখি হতে হয়েছে ছাত্র জনতাকে। কত মানুষ এই আন্দোলনে প্রাণ দিয়েছেন এখনও নেই তার সঠিক তথ্য। নিখোঁজ আছেন বহু মানুষ। পরিবার জানে না কি ঘটেছে স্বজনের ভাগ্যে, বেঁচে আছেন নাকি মারা গেছেন। আবার দীর্ঘদিন হাসপাতালে তীব্র যন্ত্রণা ভোগ করে মারা গেছেন অনেকেই। ওরা কেন আজকে এই ছাত্রদের উপর এরকম নির্মম অত্যাচার করলো, কেন এদেরকে হত্যা করলো, ওদের দোষ কি? ওরা তো শুধুমাত্র ওদের অধিকার আদায়ের জন্য আজকে এই আন্দোলনটা করলো, এটাই কি ওদের অপরাধ? থানা, ডিবি অফিস, আত্মীয় স্বজনদের বাসা, কোথাও মেলেনি ছেলের সন্ধান। দিনমজুরি করলেও সব কাজ ফেলে এই বাবা হাসপাতালের মর্গে মর্গে ছুটছেন আর খুঁজছেন আদরের সন্তান সিয়ামের লাশ। কি করবো আর, সন্তান তো আমার, অনেক কষ্ট তো লাগে, বুঝে তো পারবো না মানুষের। এই কারণে আমি অনেক জায়গায় খুঁজছি। এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি বোঝাইতে পারো, এগুলো কথা। ছোট আদরের টুকরো মাদ্রাসায় পড়া ভাই, পরিবারের সবার যেন চোখের মণি। ছোট ভাইয়ের খোঁজে দিশেহারা বড় ভাই, মিলছে না ছোট ভাইয়ের খোঁজ, এমনকি লাশটাও কোথাও শনাক্ত করতে পারিনি। আমার বাসা হচ্ছে নাটোর জেলা, আমি নাটোর মর্গেও গেছি, রাজশাহীতেও দেখছি, রাজশাহী জেলা, আমি দিনাজপুরে ওইদিকেও খুঁজেছি। মানে আজ কয়েকটা দিন হলে প্রচুর খোঁজাখুঁজি করতেছি। আমি প্রথম আলো নিউজেও দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাচ্ছি না, কোনো ক্লুই পাচ্ছি না যে সে কোথায় আছে, কি অবস্থা আছে, বেঁচে আছে না মরে গেছে, মানে কোনো কিছুই পাচ্ছি না। ছেলের ছবি হাতে অশ্রুসিক্ত নয়নে ছোটাছুটি করছেন রিকশা চালকই বাবা। মর্গেও মেলেনি ছেলের লাশ। যাকেই দেখছেন এগিয়ে আসছেন ছবি হাতে, যদি কেউ পারে তার হারানো বুকের মানিকের কোনো খোঁজ দিতে। খাইলে খাই মনে খাইলে নাই, কিন্তু আগে ছেলে কই আছে দেখি। এই যে আম্মা ওখানে আইসি না, আমার এই সংসারের দিকেও তাকাইতে। আরও আমার ঘরে মনে করেন এই বাচ্চারা লইয়া পুরো বড় 6 জন আমার পরিবারের মধ্যে, এই 6 জনের মধ্যে আমি একজন। আমি একদিকে দুই যে সরি আম্মা, তা আমার সংসারটা ঠিক করে সরা লাগে। এই ফ্রিজের মধ্যে 4টা লাশ, দুই সাইডে 204টা লাশ দেখাইছে, একটাও আমার না। ছবি দেখাইছে, ছবিও আমার না। মানে ওই ছবিকে বনত পড়ে না আর কি। আমার সন্তান কোথায় আছে, আমি এই দাবিটা আপনার কাছে আবেদন করতে চাই। আমার সন্তান কোথায়, এই বাবার যেমন প্রশ্ন, মর্গে এমন আরও অনেক বাবা মায়ের এটিই প্রশ্ন, আমার সন্তান কোথায়। সন্তান হারানোর বেদনা অপূরণীয়, তারপরও স্বজনদের একটাই চাওয়া, সন্তানের যদি মৃত দেহটি পাওয়া যায় তাতেও অন্তত এতটুকু শান্তি পাওয়া যায়। এমন বাবাদের আর মায়েদের তাই এখন একটাই চাওয়া, নিখোঁজ সন্তানেরা কোথায় আছেন। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। সপ্তাহের শেষ দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি মিলছে না ক্রেতাদের। কাঁচা মরিচের কেজি এখনও 250,
পেঁয়াজের দাম ঠেকেছে 120 টাকায়, এমনকি 60 টাকার নিচেও মিলছে না কোনো সবজি। বাজার পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় জানিয়ে ভোক্তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে পুরনো সিন্ডিকেট ভাঙতে হবে। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। সপ্তাহের ব্যবধানে আবারও চড়া নিত্যপণ্যের দাম। চাল, ডাল, তেল, চিনি সহ কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে প্রায় সকল পণ্যেরই। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ঠেকেছে কেজি প্রতি 110 থেকে 120 টাকায়। আলুর আকাশচুম্বী দাম এখনও কমেনি। ডিমের দাম এখনও 155 থেকে 160 টাকা ডজন। বর্তমান দেশি পেঁয়াজ চলে 110 টাকা। এরপরে আদা, রসুন এগুলি সবে বিদেশ থেকে আমদানি করতে হয়, এগুলির মূল্য বেশি। সিন্ডিকেটেড না থাকলে আশা করি আমরা বাজার দাম কমবে, তবে এখন পর্যন্ত কোনো বাজার দাম কমে না। মাত্র একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। দাম কমেনি অন্যান্য মাছেরও, তবে মুরগির দাম কিছুটা কমেছে। কালকে কম ছিল, আজকে আবার কেজিতে 100 টাকা বেশি হয়েছে। আগে বেচতে মেটি 1700, এখন হচ্ছে 1800 টাকা। সাপ এটা কবে হবে এটাও জানা নাই। এখন যারা আছে তারা যদি এরকম ভাবে ভালো করে চার্জ করে দেখাশোনা তাহলে হতে পারে। এদিকে বন্যার অজুহাতে সবজির বাজারে আগুন। 60 টাকার নিচে মিলছে না সবজি, কাঁচামরিচের ঝাঁজ এখনো কমেনি। বিক্রেতার দাবি সবকিছুই নিয়ন্ত্রণে, তবে ভোক্তাদের অভিযোগ নিয়ন্ত্রণে নেই বাজার পরিস্থিতি। পটপটি বিক্রি করছে 80 থেকে 100 টাকা, এখন পটপটি কেজি 50 থেকে 60 টাকা। আমি মনে করি কাঁচা তরকারির দাম, প্রত্যেকটা কাঁচা তরকারির দাম কমে গেছে। কাঁচামরিচ এই 160 টাকা, দুদিন পরে 250, আবার একদিন পরে 400 টাকা, 500 টাকা, 600 টাকা, ইচ্ছা মতো। পেঁয়াজের দাম 120 পেঁয়াজ একটু কম ছিল সামান্য, আবার বেড়ে গেছে। দেখবেন কাল আবার বাড়বে। এটা তো আসলে নিয়ন্ত্রণই না, পুরো নিয়ন্ত্রণই। এবার আমরা যা বুঝতেছি হয়তো বা ওই দখলদার চেঞ্জ হয়েছে, একদল দখল করে খাইতো, এখন আরেক দল ঢুকছে, এরকম মনে হইতেছে আমাদের কাছে। এদিকে বাজারের সিন্ডিকেট এখনো দাপিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে ভোক্তাদের দাবি, সিন্ডিকেট রুখতে কঠোর হতে হবে সরকারকে। মানে এইভাবে সবকিছু বাড়তি, পেঁয়াজ 120 টাকা, রসুনের দাম বেশি, সবকিছুর দামে তো বেশি। এগুলো ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। পুরো বাজারটা ঘুরছি, ঠিক আছে, কোনো জায়গাতেই সিন্ডিকেট ছাড়া আর কিছু দেখতেছি না। মানে ব্যবসায়ীরা তারা নিজেরা স্টক করতেছে। সাধারণ সবজি দিয়ে পাকাইতে গেলে মরিচ, পেঁয়াজ, আলুর দরকার পড়ে, কিন্তু এগুলোর দামই কমে না। তো আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা এটার দিকে নজর দিবেন এবং বাজার মনিটরিংয়ে আপনারা সুষ্ঠু এবং যারা সুন্দরভাবে মনিটরিং করতে পারে তাদের নিয়োজিত করবেন। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।